গুরুজনদের আমার প্রণাম এবং সকল ক্ষত্রিয়বর্গকে নমস্কার। আজ আমরা সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে কিছু আলংকারিকদের সংক্ষিপ্ত পরিচয় জানব। এই অলঙ্কার শাস্ত্র কিন্তু সংস্কৃত সাহিত্যের অন্যান্য শাস্ত্রের মতোই সুবিশাল ও অতি প্রাচীন। তাই সঠিক সর্বপ্রথম কবে এই অলঙ্কার শাস্ত্র প্রণয়নের কাজ শুরু হয় তার হদিশ মেলা কিন্তু কঠিন। তবে আমাদের আদি গ্রন্থ বেদে এই অলঙ্কারের বীজ নিহিত হয়েছে বলা চলে। আর এই বীজকেই পরবর্তীকালে ভরত, আনন্দবর্ধন, মম্মট আদি আলঙ্কারিকেরা তাদের স্নেহ সিঞ্চনের দ্বারা কিন্তু একটি বিশাল অলঙ্কার শাস্ত্র মহিরুহে পরিণত করেছে। তবে এই অলঙ্কার শাস্ত্রটাই বা কী? এই অলঙ্কার শাস্ত্র সম্পর্কে বলা হচ্ছে শাস্ত্র অর্থাৎ যা আমাদের শাসন করে, অর্থাৎ যা আমাদের শেখায় যে কাব্য বা সাহিত্যের কোন জায়গায় কোন জিনিসটা ঠিক এবং কোন জিনিসটা ভুল। আর অলঙ্কার সম্পর্কে প্রাচীন ভারতীয়রা বলছেন অলংক্রিয়তে অনেন ইতি অলঙ্কারঃ, অর্থাৎ অলং পূর্বক ক্রি ধাতুর সাথে করণ বাচ্যে ঘয় প্রত্যয় করে কিন্তু অলঙ্কারে যে অর্থটি নিষ্পন্ন হয় সেটি হলো যমক, রূপক, উপমা আদি শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার। এটি কিন্তু এর সংকীর্ণ অর্থ মাত্র। তবে বামনাদি আলঙ্কারিকেরা এর বৃহৎ অর্থ করে বলেছেন যে এটি করণ বাচ্যে নয়, এটি ভাব বাচ্যে যদি নিষ্পন্ন হয় তবে এর অর্থ হবে কাব্যের সৌন্দর্য উৎপাদনকারী বস্তুসমূহ, যেমন রস, গুণ, রীতি, ধ্বনি ইত্যাদি যা কিছু কাব্যকে সুন্দর করে তোলে বা কাব্যকে কাব্যের রূপ দান করে তাই কিন্তু অলঙ্কার। অলঙ্কৃতির অলঙ্কারঃ এই ভাববাচ্যে এই অর্থটি কিন্তু নিষ্পন্ন হয়। আবার ভাববাচ্যে আরেকটি ব্যুৎপত্তি করে হচ্ছে যে অলঙ্করতি ইতি অলঙ্কারঃ। এখানে অলম এই পদটিকে যদি আমরা সামর্থ্য অর্থে ধরি তবে এর অর্থ দাঁড়ায় রস, গুণ, রীতি ইত্যাদি কাব্যের বস্তুগুলি অর্থাৎ কাব্য উপাদানগুলি যদি কাব্যকে কাব্যরূপে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয় তবেই এগুলি অলঙ্কার। আর এইসব বিষয়ে যে শাস্ত্র আমাদের জ্ঞান দেয় তাই হচ্ছে অলঙ্কার শাস্ত্র। আর এই অলঙ্কার শাস্ত্রে বহু আলঙ্কারিক তাদের অবদান রেখে গিয়েছেন। তাদের মধ্যে আজ আমরা ভরত থেকে আনন্দবর্ধন পর্যন্ত কিছু আলঙ্কারিকের সংক্ষিপ্ত একটি পরিচয় জানব। প্রথমে যার নাম উল্লেখ করতে হয় তিনি কিন্তু হলেন ভরতমুনি। এর আগে আমাদের হাতে কিন্তু কোনো অলঙ্কার শাস্ত্র এসে পৌঁছায়নি, তাই আমরা অলঙ্কার শাস্ত্রের আদি প্রবক্তা রূপে কিন্তু ভরতমুনিরই নাম পাই। ইনি ছিলেন রসপ্রস্থানিক। তবে এই ভরতমুনির আবির্ভাব কাল নিয়ে কিন্তু বহু বিতর্কের সৃষ্টি হয়েছে। কোনো কোনো পণ্ডিতগণ ভরতমুনিকে খ্রিস্টপূর্ব কোনো এক শতকে আবির্ভূত হয়েছেন বলে মনে করেন। আবার কারো কারো মতে ভরতমুনি খ্রিস্টীয় কোনো এক শতকে আবির্ভূত হয়েছেন বলে মনে করেন। যারা এরকম মনে করেন যে ভরতমুনি খ্রিস্টপূর্ব কোনো এক শতকে আবির্ভূত হয়েছিলেন তাদের যুক্তিগুলি হলো ভরতমুনির গ্রন্থে কিছু অপাণনীয় প্রয়োগ, যেমন দেখা যায় যে গৃহীত্বা স্থলে গৃহ্য এর ব্যবহার থেকে মনে করা হয় যে এখানে যথেষ্টই কিন্তু লৌকিক ব্যাকরণের অভাব ছিল। আর এই লৌকিক ব্যাকরণের প্রতিষ্ঠাতা রূপে আমরা কিন্তু পাণিনির নাম পাই, যিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 4র্থ শতকে আবির্ভূত হন। অতএব ভরতমুনি এর আশেপাশেই হবে, এর খুব একটা পরে হলে হয়তো তিনি
এই লৌকিক ব্যাকরণ সম্পর্কে জ্ঞানটুকু রাখতেন। আবার অপর যুক্তিটি হলো যে অশোকের যে প্রাকৃত তার সাথে ভরতের প্রাকৃত তুলনা করলে ভরতকে প্রাচীন বলা যায়। এছাড়াও আনুমানিক খ্রিস্টপূর্ব 2য় শতকে রচিত মহাভাষ্যে ভরত মুনির ছন্দসমূহের উল্লেখ রয়েছে। আবার খ্রিস্টপূর্ব 2য় শতকের পিঙ্গল ছন্দসূত্রেও কিন্তু ভরতের তুলনায় ছন্দের আধিক্য রয়েছে। অতএব মনে করা হয় যে ভরত এর পূর্ববর্তী, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2য় শতকের পূর্ববর্তী। আবার ভরত তার গ্রন্থে পল্লবদের উল্লেখ করেছেন। এই পল্লবরা কিন্তু খ্রিস্টপূর্ব 2য় শতকের একটি রাজনৈতিক প্রভাব। এ থেকে মনে করা হয় যে ভরত খ্রিস্টপূর্ব 2য় শতকের আশেপাশেই আবির্ভূত হন। এসব যুক্তিকে মেনে নিয়ে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু ভরতকে খ্রিস্টপূর্ব 2য় শতকে স্থাপন করেছেন। কিন্তু এই সব মতকে খণ্ডন করে ম্যাকডোনাল্ড বলেছেন যে ভরত মুনি খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে আবির্ভূত হন। আবার ভরত মুনির গ্রন্থে নেপাল ও মহারাষ্ট্রের উল্লেখ থেকে মনে করা হয় যে ইনি খ্রিস্টীয় 2য় শতকের পরে আবির্ভূত হন। এটা সাধারণত হচ্ছে ডিসি সরকারের মত। এবং এরপরেই যে যুক্তিটি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে কালিদাসের রচিত বিক্রম উর্বশীয়ম নামক ত্রোটকে ভরতের উল্লেখ এবং উদ্ভটের অলঙ্কার গ্রন্থে ভরতের উল্লেখ, যা থেকে মনে করা হয় যে ভরতের এই গ্রন্থখানি নিশ্চয় খ্রিস্টীয় 8ম শতকের বহু পূর্ব থেকে লোকপ্রসিদ্ধ ছিল। অতএব তিনি খ্রিস্টীয় 8ম শতকের পরবর্তীতে হতেই পারেন না। এই ভিত্তিতে পণ্ডিতগণ বলেন যে যেহেতু ভরতের এই নাট্যশাস্ত্র গ্রন্থখানি কোনো এককালের রচনা নয়, বিভিন্ন সংযোজন এবং পরিবর্তনের মাধ্যমে এর বর্তমান রূপ আমরা পেয়েছি, তাই ভরতমুনির কাল নির্ণয় সঠিকভাবে সম্ভব নয়। তাই এই পণ্ডিতগণ কিন্তু বলেছেন যে ভরতমুনি খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 2য় শতকের কোনো এক সময়ে আবির্ভূত হয়েছিলেন। তার একমাত্র অন্যতম কৃতি হচ্ছে নাট্যশাস্ত্র। গ্রন্থটিতে 36টি অধ্যায় রয়েছে, তবে অভিনবগুপ্তের টিকায় কিন্তু আমরা 37টি অধ্যায়ের ব্যাখ্যা পাই এবং এতে প্রায় 6000 শ্লোক রয়েছে। এই গ্রন্থটির মূল প্রতিপাদ্য বিষয় নাট্য সম্পর্কিত হলেও কিন্তু এখানে অলঙ্কার শাস্ত্রের বিভিন্ন দিক, ছন্দ, সঙ্গীত, নৃত্য এবং রসতত্ত্ব সম্পর্কে বিশদ আলোচনা রয়েছে। এখানে রস এটি কিন্তু নাট্যশাস্ত্রের মূল উপজীব্য হয়ে উঠেছে। ভরতমুনি প্রথম 8 প্রকার রসের কথা বলেন এবং তিনি কিন্তু এই রসের নামই কেবল বলেননি, তাদের স্থায়ী ভাব, তাদের বর্ণ এবং দেবতারও উল্লেখ করেছেন। তিনি যে 8টি রসের কথা বলেছেন সেগুলি হচ্ছে শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত। এবং পরে তিনি কিন্তু আরেকটি রসের কথা বলেছেন, সেটি হচ্ছে শান্ত রস। তবে তিনি কিন্তু এটিকে নবম রস হিসেবে স্বীকার করেননি। আর আমরা যদি এই নাট্যশাস্ত্রের অধ্যায়ভিত্তিক আলোচনায় যাই, তবে প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই যে নাট্য উৎপত্তির পৌরাণিক কথা। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে প্রেক্ষাগৃহ বর্ণনা। তৃতীয় অধ্যায়ে রঙ্গদেবতা পুজো। আর চতুর্থ অধ্যায়ে রয়েছে কিন্তু তাণ্ডব লক্ষণ। পঞ্চম অধ্যায়ে রয়েছে পূর্বরঙ্গ, নান্দি ইত্যাদির লক্ষণ। আর ষষ্ঠ থেকে সপ্তম অধ্যায়ে চর্চিত হয়েছে কিন্তু এই রসতত্ত্ব। এখানে রস সম্পর্কে ভরতমুনি প্রায় সমস্ত কথাই বলেছেন, তাদের ভেদ, বর্ণ, দেবতা যা কিছু রয়েছে।
অষ্টম অধ্যায়ে রয়েছে বিভিন্ন ধরনের অভিনয়। নবম, দশম, একাদশ এই অধ্যায়গুলিতেও কিন্তু অভিনয়ের কথাই বলা হয়েছে। ত্রয়োদশ অধ্যায়ে বলা হয়েছে গতির লক্ষণ এবং তার ভেদের কথা। আর চতুর্দশ অধ্যায়ে অঞ্চলভেদে নাট্য অভিনয়ের কথা বলা হয়েছে। পঞ্চদশে বাচিক অভিনয়ের কথা বলা হয়েছে এবং ষোড়শে কিন্তু বৃত্তি, বিভিন্ন প্রকার বৃত্তির কথা বলা হয়েছে। সপ্তদশে বলা হয়েছে বাক অভিনয়ের বিভিন্ন ধরনের ভেদ। ঊনবিংশতি অধ্যায়ে বলা হয়েছে নাট্য চরিত্রে সম্ভাষণের ভাষণ, অর্থাৎ নাটকের বিভিন্ন চরিত্রগুলি যে সম্ভাষণ হবে অর্থাৎ কথা বলা হবে, সেই কথার ভাষাটা কী হবে, সংস্কৃত, প্রাকৃত আদি। বিংশতিতে বলা হয়েছে রূপকের ভেদ ও লক্ষণ। একবিংশতিতে কিন্তু পঞ্চসন্ধির লক্ষণ নিরূপিত হয়েছে। দ্বাবিংশতিতে নায়িকার প্রকার। ত্রয়োবিংশতিতে আহার্য অভিনয় এবং চতুর্বিংশতিতে সামান্য অভিনয়। পঞ্চবিংশতিতে নারী ও পুরুষের ভেদ সম্পর্কে আলোচনা রয়েছে। ষটবিংশতিতে চিত্রাভিনয় রয়েছে এবং সপ্তবিংশতিতে রয়েছে নাট্য প্রতিযোগিতা। আর অষ্টবিংশতি থেকে চতুর্ত্রিংশৎ পর্যন্ত অধ্যায়ে কিন্তু আলোচিত হয়েছে নৃত্য, গীত, বাদ্য ইত্যাদির একটি বিশাল আলোচনা। এবং পঞ্চত্রিংশৎ থেকে ষটত্রিংশৎ পর্যন্ত আলোচিত হয়েছে নাট্য চরিত্রের উপযোগী নটনটির প্রকার। আর এই নাট্যশাস্ত্রকে উপলব্ধি করতে যে টিকাটি আমাদের সাহায্য করে তা হচ্ছে অভিনব গুপ্তের অভিনব ভারতী টিকাটি। তবে অভিনবগুপ্ত কিন্তু তার এই টিকায় বহু নাট্যশাস্ত্রের বহু ব্যাখ্যাকারেরও নাম করেছেন, যেমন শঙ্কুক, ভট্টলোল্লোদ ইত্যাদির, কিন্তু এদের টিকা এখনো পর্যন্ত আমরা পাই না। এরপরে আমরা চলে যাব ভামহ। ভরতের পর আমরা যে আলঙ্কারিকের নাম পাই তিনি হচ্ছেন অলঙ্কার প্রস্থানের আচার্য ভামহ। তার আবির্ভাবকাল সম্পর্কে পণ্ডিতগণ বলেছেন তিনি আনুমানিক খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে আবির্ভূত হন। তবে দেখা যায় যে ভরতমণি এবং ভামহের মধ্যে কিন্তু একটা বিশাল কাল ব্যবধান রয়েছে। তবে কি এই এত বিশাল একটা কালের মধ্যে আর কোনো আলঙ্কারিকই তাদের অলঙ্কারশাস্ত্র প্রণয়ন করেননি? এরকমটা ঠিক নয়, কারণ ভামহ কিন্তু তার গ্রন্থে পূর্বাচার্যদের নাম হিসেবে মেধাবী রুদ্র তার নাম করেছেন। তো অতএব ভরতমণি থেকে ভামহ পর্যন্ত কিন্তু আলঙ্কারিকরা ছিলেন, কিন্তু তাদের কোনো গ্রন্থ আমরা পাইনি। আচ্ছা, তো ভামহের হচ্ছে অন্যতম কৃতি হচ্ছে তার অলঙ্কার গ্রন্থ কাব্য অলঙ্কার। এই গ্রন্থটি 6টি পরিচ্ছেদে বিভক্ত এবং এতে প্রায় 400টি শ্লোক রয়েছে। এই গ্রন্থটির 6টি পরিচ্ছেদে মূলত অলঙ্কার শাস্ত্রের 5টি বিষয় আলোচিত হয়েছে। যেমন প্রথমে 60টি শ্লোকে তিনি কাব্য শরীর সম্পর্কিত আলোচনা করেছেন, 160টি শ্লোকে কাব্যালঙ্কার, 50টি শ্লোকে কাব্য দোষ সম্পর্কে আলোচনা করেছেন, 70টি শ্লোকে ন্যায় নির্ণয় এবং 60টি শ্লোকে কিন্তু শব্দশুদ্ধি সম্পর্কিত আলোচনা রয়েছে। এই কাব্যালঙ্কারের যে টিকাটি আমরা পাই সেটি হচ্ছে বিষ্ণুপদ ভট্টাচার্যের ময়ূখ টিকা। এরপরে আমরা আলোচনা করব আলঙ্কারিক দণ্ডী। ইনি ছিলেন গুণপ্রস্থানের আচার্য। এনার আবির্ভাবকাল পণ্ডিতগণের মতে আনুমানিক খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ। তবে এ নিয়ে কিন্তু একটি বিতর্কের সৃষ্টি হয়েছে ক্রম নিয়ে, ভামহ পূর্ববর্তী না দণ্ডী পূর্ববর্তী। তো এই প্রসঙ্গে কিন্তু ওয়ারিয়াডেল কিথ মনে করেন যে দণ্ডী ভামহের পূর্ববর্তী আলঙ্কারিক। এ প্রসঙ্গে তিনি বলেছেন যে দণ্ডী যে উপমা আদি অলঙ্কারের প্রয়োগ দেখিয়েছেন সেটি কিন্তু ভরতমণিকে অনুসরণ করে, কিন্তু ভামহ সেখানে কিন্তু ব্যাকরণকে তিনি সেখানে অনুসরণ করেছেন এবং উপমা আদির ভেদ দেখিয়েছেন। তবে কে পি ত্রিপাঠী
সুশীল কুমার দে আদি পণ্ডিতগণ মনে করেন যে ভামহ পূর্ববর্তী, কারণ ভামহ বৌদ্ধাচার্য দিগনাগের পরবর্তী অর্থাৎ খ্রিস্টীয় ৫ম শতকের পরবর্তী এবং ভর্তৃহরির সমকালীনবর্তী। আর ভর্তৃহরি, ভারবী এদের পরবর্তী হচ্ছে কিন্তু দণ্ডী। অতএব এই বিচারে কিন্তু দণ্ডী পরবর্তী হন, ভামহ পূর্ববর্তী। আবার আনন্দবর্ধন অলঙ্কার প্রসঙ্গে ভামহের নাম উল্লেখ করেছেন, তিনি কিন্তু দণ্ডীর নাম কোথাও উল্লেখ করেননি। অতএব অলঙ্কার প্রস্থানের আচার্য হিসেবে কিন্তু তিনি ভামহকেই স্বীকার করেছেন। তাহলে বলা যায় যে দণ্ডী পরবর্তী। আবার দণ্ডী কিন্তু নিজেও তার গ্রন্থে আখ্যায়িকা, কাব্য ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ভামহের ক্রমকেই কিন্তু অনুসরণ করেছেন। অতএব বলা চলে যে ভামহই পূর্ববর্তী। রাজশেখরের লেখা থেকে আমরা দণ্ডীর ৩টি গ্রন্থের পরিচয় পাই। প্রথমটি হচ্ছে অলঙ্কার গ্রন্থ কাব্যাদর্শ, দ্বিতীয়টি গদ্যকাব্য ও দর্শকুমার চরিতম। তবে তৃতীয় গ্রন্থ নিয়ে কিন্তু পণ্ডিতগণের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। যেমন প্রেমচাঁদ তর্কবাগীশ এবং জ্যাকবি বলছেন যে দণ্ডী ছন্দ বিচিতি নামক একটি স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন, যা এখন আর পাওয়া যায় না। কিন্তু অন্যান্য অধ্যাপক মনে করছেন যে যেহেতু কাব্যাদর্শে কলা পরিচ্ছেদের উল্লেখ রয়েছে, অতএব তিনি কলা পরিচ্ছেদ নামক কোনো একটা গ্রন্থ রচনা করেন। আবার আরেক দল পণ্ডিতগণ মনে করেন যে তিনি অবন্তী সুন্দরী কথা বা অবন্তী সুন্দরী কথাসার নামক তৃতীয় গ্রন্থ রচনা করেন। তবে অধিক সমালোচক এবং পণ্ডিতগণের মতেই কিন্তু দণ্ডী কাব্যাদর্শ, দর্শকুমার চরিতম এবং অবন্তী সুন্দরী কথা নামক ৩টি গ্রন্থ রচনা করেছেন। এই অলঙ্কার গ্রন্থে ৩টি পরিচ্ছেদ রয়েছে। এতে প্রায় ৬৬০টি শ্লোক রয়েছে, তবে মতান্তরে ৬৬৩টি শ্লোক রয়েছে। এই গ্রন্থের প্রথম পরিচ্ছেদে রয়েছে কাব্যের লক্ষণ, কাব্য কারণ, প্রয়োজন এবং কাব্যের ভেদ, শ্রব্য, দৃশ্য, চম্পু, আখ্যায়িকা, কথা ইত্যাদি ভেদে। এবং তিনি কিন্তু তার এই প্রথম পরিচ্ছেদেই 10টি গুণের উল্লেখ করেছেন, যেমন প্রসাদ, শ্লেষ, মাধুর্য, মাধুর্য, ওজ, কান্তি ইত্যাদি 10 প্রকার গুণের কথা আলোচনা করেছেন। আর তিনি দ্বিতীয় পরিচ্ছেদ, তার যেটা দ্বিতীয় পরিচ্ছেদ, সেখানে কিন্তু 35 প্রকার অর্থালঙ্কারের আলোচনা করেছেন এবং তৃতীয় পরিচ্ছেদে শব্দালঙ্কার আলোচিত হয়েছে। কাব্যাদর্শ এতটাই প্রভাব বিস্তার করেছিল যে এর কিন্তু বহু টিকা রচিত হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য টিকাগুলি হল হরিনাথের মার্জনা টিকা, রঙ্গাচার্য রেড্ডির প্রভা টিকা, বিশ্বনাথের রসিক রঞ্জনী টিকা, প্রেমচন্দ্র তর্কবাগীশের মালিন্য প্রঞ্ছনী টিকা এবং মল্লীনাথের বৈমল্য বিধায়িনী টিকা। এছাড়াও এর বহু টিকা রয়েছে, তবে এর উল্লেখযোগ্য টিকাগুলি হচ্ছে এইগুলি। এরপর আমরা যার নাম উল্লেখ করব তিনি হচ্ছেন জয়াগিরের সভাপতি উদ্ভট বা ভট্ট উদ্ভট। ইনি ছিলেন অলঙ্কার প্রস্থানিক। আনুমানিক খ্রিস্টীয় ৮ম শতকের শেষ ভাগ থেকে ৯ম শতকের প্রথম ভাগ এনার আবির্ভাব কাল হিসেবে ধরে নেওয়া হয়। আনন্দবর্ধন, রাজশেখর আদি আলঙ্কারিকেরা যেহেতু উদ্ভটের উল্লেখ করেছেন, অতএব এরা নিশ্চয় উদ্ভটের পরবর্তী, এবং তাহলে উদ্ভটের এই কালকে আমরা স্বীকার করতেই পারি। এই উদ্ভট 4টি গ্রন্থ প্রণয়ন করেন। প্রথমটি হচ্ছে অলঙ্কার সার সংগ্রহ নামক অলঙ্কার গ্রন্থ, অপরটি হল ভামহ বিবরণ নামক কাব্যালঙ্কারের টিকা,
নাট্যশাস্ত্র বিবৃতি, এটি হচ্ছে নাট্যশাস্ত্রের টিকা। আর কুমার সম্ভবম মহাকাব্য। তবে আমরা কেবলমাত্র বর্তমানে তার অলঙ্কার সারসংগ্রহ গ্রন্থটি কিন্তু সম্পূর্ণরূপে পাই, বাকিগুলি এখনো পর্যন্ত অনাবিষ্কৃত। এই গ্রন্থটি 6টি অধ্যায় রয়েছে। এই অধ্যায়গুলি কিন্তু বর্গ নামে পরিচিত, অর্থাৎ এখানে 6টি বর্গ রয়েছে, যাতে মোট ৭৯টি কারিকা রয়েছে। আর এই ৭৯টি কারিকার দ্বারা তিনি কিন্তু ৪১ প্রকার অলঙ্কারের পরিচয় দিয়েছেন তার গ্রন্থে। তার গ্রন্থের মূল বিষয়বস্তুর দিকে এগিয়ে গেলে দেখা যায়, অলঙ্কার গ্রন্থে উদ্ভট কিন্তু অনুপ্রাস, যমক, অর্থান্তন্যাস, বিশেষোক্তি, বিভাবনা, নিদর্শনা ইত্যাদি বিভিন্ন প্রকার অলঙ্কারের, অর্থাৎ ৪১ প্রকার অলঙ্কারের আলোচনা করেছেন। এখানে কিন্তু তিনি শান্তরসকে আবার নবম রসের স্বীকৃতিও দিয়েছেন। এই গ্রন্থের যে টিকাটি আমরা পাই সেটি হচ্ছে প্রতিহারেন্দু রাজের লঘুবৃত্তি টিকা, যেটি খ্রিস্টীয় ১০ম শতকে রচিত হয় বলে মনে করা হয়, ও রাজানক তিলকের উদ্ভট বিবেক বা উদ্ভট বিচার টিকা, যেটি খ্রিস্টীয় ১১শ শতকের রচনা। এরপর আমরা আলোচনা করব রীতিপ্রস্থানের আচার্য আলঙ্কারিক বামন সম্পর্কে। তিনি আনুমানিক খ্রিস্টীয় ৮ম শতকের মধ্যভাগ থেকে ৯ম শতকের মধ্যভাগের কোনো এক সময় আবির্ভূত হন। কারণ রাজশেখর কিন্তু তার গ্রন্থে বামনের উল্লেখ করেছেন, আর রাজশেখর ১০ম শতাব্দীর আলঙ্কারিক হওয়ায় মনে করা হয় ইনি ১০ম শতকের আগেই আবির্ভূত হন। অতএব পণ্ডিতগণরা মনে করেন যে তিনি আনুমানিক খ্রিস্টীয় ৮ম শতকের মধ্যভাগ থেকে ৯ম শতকের মধ্যভাগের কোনো এক সময় কিন্তু আবির্ভূত হয়েছিলেন। বামনের একমাত্র কৃতি যেটি আমরা পাই সেটি হচ্ছে অলঙ্কার গ্রন্থটি কাব্যালঙ্কার সূত্রবৃত্তি। কাব্যালঙ্কার সূত্রবৃত্তি এই গ্রন্থটি 5টি অধিকরণে বিভক্ত। এর কিন্তু 12টি অধ্যায় রয়েছে। এর 12টি অধ্যায় কিন্তু, যেমন প্রথম অধিকরণে রয়েছে 3টি অধ্যায়, দ্বিতীয় অধিকরণে রয়েছে 2টি অধ্যায়, তৃতীয় অধিকরণে আবার রয়েছে 2টি অধ্যায়, চতুর্থ অধিকরণে রয়েছে 3টি অধ্যায়, এবং পঞ্চম বা অন্তিম যে অধিকরণ সেখানে কিন্তু রয়েছে 2টি অধ্যায়। এতে মোট 319টি সূত্র রয়েছে। এছাড়াও 250টি কিন্তু উদাহরণ শ্লোকও রয়েছে। এই গ্রন্থের মূল সূত্রটি হলো রীতিরাত্মা কাব্যস্য, অর্থাৎ রীতি হলো কিন্তু কাব্যের আত্মা। সারের অধিকরণ নামক প্রথম অধিকরণে কাব্যলক্ষণ, প্রয়োজন এবং 3 প্রকার রীতি, যেমন বৈদর্ভী, গৌড়ী এবং পাঞ্চালী ইত্যাদি সম্পর্কে আলোচনা রয়েছে। দোষদর্শন নামক দ্বিতীয় অধিকরণে কাব্যের দোষ বর্ণিত হয়েছে, বা বাক্যদোষও এখানে বর্ণিত হয়েছে। তৃতীয় অধিকরণ অর্থাৎ গুণবিবেচন নামক তৃতীয় অধিকরণে গুণ ও অলঙ্কারের ভেদ এবং 10 প্রকার গুণের কথা এখানে আলোচিত হয়েছে। শব্দালঙ্কার ও অর্থালঙ্কার ভেদে 10 প্রকার গুণের কথা আলোচনা করেছেন। মানে দণ্ডী যে 10 প্রকার গুণের কথা বলেছেন সেগুলিকে কিন্তু বামন শব্দ এবং অর্থগতভাবে আলাদা করেছেন। আর আলংকারিক নামক অধিকরণে, অর্থাৎ আলংকারিক নামক চতুর্থ যে অধিকরণ, সেখানে অলঙ্কারের সংজ্ঞা নিরূপণ করা হয়েছে। এবং প্রায়োগিক নামক অন্তিম অধিকরণে বা পঞ্চম অধিকরণে নানাবিধ কবি পরম্পরা এবং কাব্যিক প্রয়োগের ব্যাখ্যা রয়েছে, যেমন কাব্যের সন্ধির নিয়ম, শব্দশুদ্ধি ইত্যাদি। সহদেব রচিত টিকা সর্বপ্রাচীন হলেও কিন্তু গোপেন্দ্র ত্রিপুরহরর কামধেনু টিকাটি কাব্যালঙ্কার সূত্রবৃত্তির খুব সহজবোধ্য ও উল্লেখযোগ্য একটি টিকা। এরপরে আমরা আলোচনা করব রুদ্রট। ইনিও অলঙ্কার প্রস্থানের আচার্য। তার আবির্ভাব কাল সম্পর্কে বলা হয় যে তিনি আনুমানিক খ্রিস্টীয় 9ম শতকের শেষ ভাগ বা 10ম শতকের প্রথম ভাগে আবির্ভূত হন। তার অন্যতম কৃতি হচ্ছে কাব্যালঙ্কার নামক অলঙ্কার গ্রন্থটি।
গ্রন্থটি 16টি অধ্যায়ে বিভক্ত এবং এখানে 734টি শ্লোক রয়েছে, যা মুখ্যত কিন্তু আর্য ছন্দে রচিত। এই গ্রন্থে রুদ্রট প্রায় 66টি অলঙ্কারের উল্লেখ করেছেন। অলঙ্কারকে তিনি কাব্যের প্রধান অঙ্গ বলেছেন, তবে এই গ্রন্থে রস, গুণ, রীতি ইত্যাদি আলংকারিক আলোচনাও পাওয়া যায়। উল্লেখ্য যে রুদ্রট কিন্তু তার কাব্যালঙ্কারে প্রেয় বা বাৎসল্যকে একটি রস হিসেবে দেখেছেন এবং এর যে টিকাকারের নাম আমরা পাই বা টিকার নাম আমরা পাই সেটি হচ্ছে শালিভদ্রের শিষ্য শ্বেতাম্বর জৈন নমি সাধু রচিত স্বরাবশ্যক টিকা। অলঙ্কার শাস্ত্রে একটি স্বনামধন্য নাম হচ্ছেন আনন্দবর্ধন। ইনি ধ্বনি প্রস্থানের আচার্য। এই আনন্দবর্ধনের পূর্বে কিন্তু আমরা ধ্বনি প্রস্থানের আচার্য হিসেবে কারোর নাম সেইভাবে পাইনি। এনার আবির্ভাবকাল সম্পর্কে বলা হয় যে তিনি আনুমানিক খ্রিস্টীয় 9ম শতকের শেষ ভাগে আবির্ভূত হন। এই আনন্দবর্ধনের অন্যতম কৃতি হচ্ছে ধ্বন্যালোক নামক অলঙ্কার গ্রন্থ। গ্রন্থটি 4টি উদ্যতে বিভক্ত। এই প্রতিটি উদ্যতে কিন্তু আবার 2টি অংশ রয়েছে, একটি কারিকা অংশ এবং একটি বৃত্তি অংশ, এবং এর কারিকা সংখ্যা 114টি। প্রথম উদ্যতে রয়েছে 19টি কারিকা, দ্বিতীয় উদ্যতে রয়েছে 33টি কারিকা, তৃতীয় উদ্যতে রয়েছে 45টি কারিকা এবং চতুর্থ উদ্যতে রয়েছে 17টি কারিকা। সর্বমোট 114টি কারিকা রয়েছে। এই ধ্বন্যালোকের মূল কথা কাব্যস্য আত্মা ধ্বনি রীতি, অর্থাৎ ধ্বনি হচ্ছে কাব্যের আত্মা। প্রথম উদ্যতে তিনি ধ্বনি বিরোধী মতবাদ, ধ্বনির লক্ষণ, স্বরূপ, প্রকার, প্রতীয়মান থেকে বাচ্যার্থের অপকর্ষতা ইত্যাদি আলোচনা করেছেন। দ্বিতীয় উদ্যতে তিনি আলোচনা করেছেন বস্তুধ্বনি, অলঙ্কার ধ্বনি এবং রসধ্বনি। তৃতীয় উদ্যতে অবিবক্ষিত বাচ্যধ্বনি, বিবক্ষিত বাচ্যধ্বনি, ব্যঞ্জকত্বের বিষয়, ঔচিত্য, গুণীভূত ব্যঙ্গ, এর স্বরূপ ইত্যাদি আলোচনা করেছেন। আর চতুর্থ উদ্যতে আলোচনা করেছেন ধ্বনি ও কবি প্রতিভার পারস্পরিক প্রভাব, অর্থাৎ একটি কাব্য হতে লাগলে যেরকম ধ্বনির প্রয়োজন সেরকম কিন্তু কবির প্রতিভারও প্রয়োজন। এবং তিনি এখানে রসধ্বনির উৎকর্ষতাও আলোচনা করেছেন, অর্থাৎ শেষ পর্যন্ত বস্তুধ্বনি, অলঙ্কার ধ্বনি এই সব কিছুই যে রসধ্বনিতে পর্যবসিত হন তা তিনি এখানে স্বীকার করেছেন। এই ধ্বন্যালোকের একমাত্র টিকা যেটি আমরা সম্পূর্ণরূপে পাই সেটি হচ্ছে অভিনবগুপ্তের লোচন টিকা। আজ আমরা অলঙ্কার শাস্ত্রের এই ভরত থেকে আনন্দবর্ধন পর্যন্ত, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2য় শতক বা খ্রিস্টীয় 2য় শতক থেকে খ্রিস্টীয় নবম শতকের শেষ পর্যন্ত বিভিন্ন আলংকারিকদের তাদের ক্রম অনুযায়ী আলোচনা করলাম। আর এই আলোচনার মাধ্যমেই আজকে আমি আমার এই আলোচনাটি শেষ করছি। ধন্যবাদ।